আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলে 4 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়, কখন আমরা সূর্যের বেশি কাছে আসি? 4ই জুলাই। 2, পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণ বড়। 3, অক্ষরেখাগুলি হলো পূর্ণবৃত্ত। 4, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার। 5, এশিয়ার কোন জলবায়ু অঞ্চলে ঘন চিরহরিৎ অরণ্য দেখা যায়? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। 6, পৃথিবীর বৃহত্তম বনভূমি তৈগা। 2-এর দাগে আসি। 2-এর আয়তে দিয়েছে কোন তারিখটিকে মহাবিষুব বলা হয়? 21শে মার্চ। 2, পৃথিবীর বৃহত্তম তৈলখনি ঘাওয়ার। 3, সমান বায়ুচাপযুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলে সমচাপ রেখা। 4, চীনের ধানের গোলা বলা হয় হুনান প্রদেশকে। 5, টোকিও ইয়োকাহামা শিল্পাঞ্চলের অপর নাম কিহিন শিল্পাঞ্চল। 6, কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়? পামির। 3-এর দাগে আসি। 3-এর আয়তে দিয়েছে পৃথিবীর কক্ষপথ বলতে কি বোঝো? এটা তোমাদের বইয়ের 4-এর পাতায় রয়েছে। পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে তাকেই বলা হয় পৃথিবীর কক্ষপথ। তাহলে পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে তাকেই বলে পৃথিবীর কক্ষপথ। 2-এতে দিয়েছে পৃথিবীর মেরু কয়টি? এদের নাম কি? লিখবে পৃথিবীর মেরু হচ্ছে দুটি, উত্তর মেরু আর দক্ষিণ মেরু, যেটাকে ওই মেরু বিন্দু বলছে। উত্তর মেরু আর দক্ষিণ মেরু, মানে 90 ডিগ্রি উত্তর 90 ডিগ্রি দক্ষিণ। 3-এ দিয়েছে কোন দুইটি নদীর মিলিত প্রবাহ সাত-এল আরব নামে পরিচিত? এটা আছে তোমাদের বইয়ের 89 পাতায়। টাইগ্রিস আর ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহের নাম সাত-এল আরব। 4-এর আয়তে দিয়েছে অপসূর আর অনুসূরের পার্থক্য লেখো। অপসূর লিখবে, তারিখ হচ্ছে 4ই জুলাই, আর দূরত্ব সূর্য থেকে পৃথিবীর দূরত্ব থাকে 15 কোটি 20 লক্ষ কিমি। দূরতম অবস্থান বলে সূর্যকে ছোট দেখায়। পরিক্রমণের বেগ, অপসূর অবস্থানে পৃথিবীর পরিক্রমণ বেগ সামান্য হ্রাস পায়। পৃথিবীর মেরুরেখার অবস্থান, পৃথিবীর মেরুরেখা কক্ষপথের ভেতরের দিকে অবস্থান করে। ঋতু, এই সময় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে শীতকাল হয়। অনুসূর হচ্ছে 3রা জানুয়ারি হয়, তখন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হয় বা সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 14 কোটি 70 লক্ষ কিলোমিটার। সূর্যের আকার নিকটতম অবস্থানে থাকে বলে সূর্যকে বড় দেখায়। অনুসূর অবস্থানে পৃথিবীর পরিক্রমণের বেগ সামান্য বৃদ্ধি পায়। আর মেরুরেখার অবস্থান, পৃথিবীর মেরুরেখা কক্ষপথের বাইরের দিকে অবস্থান করে। ঋতু, এই সময় উত্তর গোলার্ধে শীতকাল, দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল হয়। 2-এতে দিয়েছে সমচাপ রেখার 3টি বৈশিষ্ট্য লেখো। এই যে এটা সমচাপ রেখা, এটা হচ্ছে বৈশিষ্ট্য। এই যে এখানে ওপরে হেডিংও আছে সমচাপ রেখা। বৈশিষ্ট্য 3টে দিয়েছে। এক হচ্ছে সমচাপ রেখায় বায়ুচাপকে মিলিবার এককে দেখানো হয়। পৃথিবীতে বায়ুচাপ সাধারণত 980 মিলিবার থেকে 1050 মিলিবার দেখা গেছে। 2, সমচাপ রেখায় সাধারণত বায়ুচাপের পরিমাণগুলো গড় সমুদ্রপৃষ্ঠের বায়ুর চাপের হিসাবে দেখানো হয়। আর 3, সমচাপ রেখাগুলো পরস্পরকে স্পর্শ বা ছেদ করতে পারে না। 3-এতে দিয়েছে নিরক্ষরেখা থেকে মেরুর দিকে গেলে কি কি পরিবর্তন লক্ষ্য করা যায়? নিরক্ষরেখা থেকে মেরুর দিকে গেলে কি কি পরিবর্তন লক্ষ্য করবে? এক হচ্ছে ক্ষেত্রফল হ্রাস। নিরক্ষীয় অঞ্চল থেকে যতই মেরু অঞ্চলের দিকে যাওয়া যায় ততই পৃথিবীর ক্ষেত্রফল তথা মোট ভূখণ্ডের আয়তন কমতে থাকে। 2 হচ্ছে আবর্তন বেগ হ্রাস। গোলীয় পৃথিবী নিরক্ষীয় অঞ্চলের পরিধি সর্বাধিক হওয়ার দরুন এখানে পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি, কিন্তু যতই মেরুর দিকে যাওয়া যায় আবর্তন বেগ হ্রাস পায়। উভয় মেরুতেই আবর্তন বেগ প্রায় শূন্য হয়ে যায়। 3 হচ্ছে তির্যক সূর্যালোক। পৃথিবী তার অক্ষের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান করে। সূর্যকে প্রদক্ষিণ করায় নিরক্ষরেখা থেকে ক্রমশ মেরুর দিকে সূর্যালোক তির্যকভাবে পড়ে। তাপের ঘাটতি, নিরক্ষরেখা থেকে ক্রমশ মেরুর দিকে তির্যক সূর্যরশ্মির জন্য তাপের ঘাটতি লক্ষ্য করা যায়। এই কারণে উভয় মেরু অঞ্চলে হিমমণ্ডল সৃষ্টি হয়েছে। দিন রাত্রির সময়গত পরিবর্তন, নিরক্ষরেখা থেকে ক্রমশ মেরুর দিকে বছরে কিছু সময় দিনের পরিমাণ বেড়ে যায়, আবার কিছু সময় রাতের পরিমাণ বেড়ে যায়। জীববৈচিত্র্য আর মানবিক জীবনধারণের পরিবর্তন, নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরুর দিকে তাপমাত্রা কমতে থাকে, যার ফলে উদ্ভিদের আকৃতিগত পরিবর্তন আর মানুষের পোশাক পরিচ্ছদে পরিবর্তন লক্ষ্য করা যায়। 5-এর আয়তে আছে দ্রাঘিমা রেখার 5টি বৈশিষ্ট্য লেখো। তো এটা আমি রায় মার্টিন থেকে দিচ্ছি, তোমাদের বইয়ে আছে দেখিয়ে দিচ্ছি।
এইগুলো হচ্ছে 1 2 3 4 5 দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য, এইগুলো লিখতে পারো। তো আমি রায়মার্টিনেরটা দিচ্ছি। দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য 1 হচ্ছে বিস্তার। দ্রাঘিমা রেখাগুলি পৃথিবীকে উত্তর দক্ষিণে বেষ্টন করে আছে। 2 আকৃতি আর দৈর্ঘ্য, প্রত্যেকটি দ্রাঘিমা রেখা অর্ধবৃত্ত এবং দৈর্ঘ্য সমান। 3 মান, দ্রাঘিমা রেখাগুলির মানমূল মধ্যরেখার পূর্ব আর পশ্চিমে ক্রমশ বৃদ্ধি পায়। দ্রাঘিমা রেখার সর্বনিম্ন মান 0 ডিগ্রি আর সর্বোচ্চ মান 180। কৌণিক যোগফল, প্রতিটি দ্রাঘিমার কৌণিক যোগফল 180। প্রকৃতি, দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয়। 2 মেরুবিন্দুতে এগুলো মিলিত হয়েছে। দুইতে বলেছে এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন? এটা তোমাদের বইয়ে 84 পাতায় আছে। লিখবে পৃথিবীর স্থলভাগের 3 ভাগের 1 ভাগ জুড়ে রয়েছে বৃহত্তম জনবহুল মহাদেশ এশিয়া। এই ভাবলে অবাক হবে, এটা বলার দরকার নেই। 4টি ইউরোপ অথবা 1.5খানা আফ্রিকার সমান আমাদের এই মহাদেশ এত বিশাল যে পশ্চিম প্রান্তে যখন সূর্য ওঠে পূর্ব প্রান্তে তখন সূর্যাস্তের সময় হয়ে যায়। সুউচ্চ পর্বতশ্রেণী, বিরাট মালভূমি, বিস্তীর্ণ সমভূমি আর উর্বর নদী উপত্যকার মহাদেশ এশিয়ায় এমন কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে যা অন্য কোনো মহাদেশে নেই। তাই এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয়। 3তে দিয়েছে পামির এবং আর্মেনীয় গ্রন্থি থেকে বিভিন্ন দিকে প্রসারিত পর্বতমালার নাম লেখো। পামির গ্রন্থি থেকে নির্গত পর্বতশ্রেণী হচ্ছে তিয়েনশান, আলতিনতাক, কুয়েনলুন, কারাকোরাম, হিমালয়, সুলেমান, হিন্দুকুশ। আর আর্মেনীয় গ্রন্থি থেকে নির্গত এলব্রুস, জাগ্রোস, টরাস আর পন্টিক। 4তে দিয়েছে এশিয়ার দক্ষিণ দিকে প্রবাহিত নদীগুলোর বৈশিষ্ট্য লেখো। এটা তোমাদের বই 89 পাতায় রয়েছে। এই যে দক্ষিণ দিকে প্রবাহিত নদী আর এই নদীর বৈশিষ্ট্য 4টে পয়েন্ট। 1 হচ্ছে নদীগুলি মৌসুমী জলবায়ু অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত ও পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হবার জন্য বৃষ্টির জল ও বরফগলা জলে পুষ্ট। 2 হচ্ছে নদীর নিম্নগতিতে বর্ষাকালে বন্যা দেখা যায়। 3 অধিকাংশ নদীগুলির অববাহিকা অঞ্চল ঘনবসতিপূর্ণ। 4 নদীগুলি পরিবহন ও সেচের কাজে বিশেষ উপযোগী।